আপনার সাথে তো আমার বিয়ে হওয়ার কথা ছিল না। কপাল দেখেন কীরকম একটা জিনিস, আপনার বউ হয়ে গেলাম। কে বলেছে হওয়ার কথা ছিল না? বিকেলবেলা তরিকে কম্বলের নিচে নিয়ে জয় বসে আছে। অতিরিক্ত ঠান্ডার কারণে তরির হাত পা খুব ঠান্ডা হয়ে থাকে। জয় তা গরম করার চেষ্টা করছে। হাতটা হাতের মুঠোয় নিয়ে তরি জয়ের বুকে হেলান দিয়ে বসে আছে। ভালো লাগছে মনে হয়। পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা এটা। তরির কথার উত্তর জয় এটা বলার সাথে সাথে তরি চমকে উঠে। মানে, আর আমার মা কী জন্য আমাকে এ বিয়েতে নিয়ে আসলো মাঝে মাঝে ভাবি। তাকে গিফট দেওয়া হয়েছে, এই জন্য নিয়ে এসেছে। তরি মাথাটা উঁচু করার সাথে সাথে কপালটা জয়ের ঠোঁটে লাগে। তাকিয়ে বলে, এখানে আসার জন্য তাকে কেন গিফট দিবেন? আমার কেন জানি সন্দেহ হইতেছে। এই সত্যি করে বলেন, আমার কান্না পাচ্ছে। জয় তরির ঠোঁট দুটো হাত দিয়ে একটু চেপে ধরে বলে, এই মুখটা দিয়ে এখন অনেক কথা শিখে গেছো, আর একটু কিছু হলেই কান্না পায়। আমি না থাকলে কার সঙ্গে এত কথা বলো? মা, জান্নাত তাদের সাথে তো সারাদিন কথা বলি। মাঝে মাঝে ডক্টর নার্সরা আসে, এটা সেটা জিজ্ঞেস করে। আপনি বিয়ের বিষয়ে কিছু বলবেন, না হলে এক্ষুনি মার কাছে যাব। তুমি আজকাল আমাকে খুব ভয় দেখাও তরি। শুধু পালাই পালাই করো আমার কাছ থেকে। মনোযোগ দিয়ে শোনো। ভাবছিলাম কোনো দিন বলবো না, যেটা জানে সেটাই থাক, কিন্তু তুমি যে খুঁজে খুঁজে প্রশ্ন বারবার করো, তাই আজ চুপ থাকতে পারলাম না। বলেন, সেদিন ইতালি থেকে আসলাম, তার 3 দিন পর অফিস থেকে আসার সময় ভাবলাম জান্নাতকে নিয়ে আসি। জান্নাতকে ফোন দিয়ে জানতে পারলাম তার প্রাইভেট কোচিং শেষ হয়েছে। তখন সন্ধ্যা প্রায়, সে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আমাকে একটা ঠিকানা বললো, দোকানের ওখানে আছে। আমি কিছুক্ষণ পর গেলাম, যেয়ে দেখি ও ফুচকা খাচ্ছে, সাথে একটা মেয়ে। প্রথমে মুখ দেখি নাই, হিজাব দিয়ে মাথা বাঁধা ছিল। সে জান্নাতের মুখ হয়েছিল। জান্নাত রাস্তার দিকে তাকিয়েছিল। দুইজন খুব হাসাহাসি করছে। আমি না নেমে জান্নাতকে ফোন দেই। জান্নাত দেখে চলে আসে। জান্নাতকে বিদায় দিতে মেয়েটার পিছন ফিরে তাকাই, তখন মেয়েটাকে দেখলাম। দেখার সঙ্গে সঙ্গে অদ্ভুত একটা শান্তি নেমে আসলো। তার চোখ মুখ একদম শান্ত, আর হাসিটা পাগল করা ছিল। বেশিক্ষণ তাকাতে পারলাম না, জান্নাত চলে আসলো। জান্নাত গাড়িতে বসলে গাড়ি ছেড়ে দিল। ওর কাছ থেকে মেয়েটার সম্পর্কে জানতে চাইলাম। ও শুধু বলল বান্ধবী হয়। তারপর বললাম, নাম কি, বাসা কোথায়, কখনো যদি তোমার কোনো বিপদ হয়, আমি যদি খুঁজতে যাই, কোথায় খুঁজবো? তোমার বান্ধবী বন্ধুদের তো পরিচয় রাখা দরকার আমার। জান্নাত বোঝার পরে সহজভাবে তার পরিচয় দিল। তারপর তার সম্পর্কে জানলাম, রাফিদের লাগিয়ে দিলাম। খোঁজ নিয়ে জানতে পারলাম তারা যে মানুষ, আর আম্মু যে, এটা আলোচনায় কখনোই সম্ভব না। তাই একটা প্ল্যান সাজালাম। মানুষ শান্তির জন্য হাজার হাজার টাকা খরচ করে শান্তি পায় না, আর আমি শান্তি থাকার জন্য যদি তাকে ঘরে নিয়ে আসি, তাহলে খারাপ কিছু না। তখন বলবো শান্তি আমার ঘরে। তারপরে আব্বুকে বললাম, আব্বু, ওই মেয়েকে আমার লাগবে। বাবা সরাসরি না বলল, জেদ দেখাতে গেলাম। সে আমাকে জুতো বাড়ি দেখায়, কারণ আম্মু যেটা বলবে আব্বু ওটাই করবে। আম্মুর পছন্দ সিনহা ছিল, তাই বাবা আম্মুর পছন্দটা নিয়েই ধরে থাকলো। তার উপর মেয়ের বয়স কম, আম্মু কিছুতে রাজি হবে না। তারপর আম্মুকে বললাম, যদি আমাকে তাকে দিয়ে তোমরা বিয়ে না দাও, তাহলে আমি একাই করব, কারণ ওকে আমার লাগবেই, এর জন্য একাই করব। এবার তোমরা ভেবে দেখো, 72 ঘন্টার মধ্যে সে যেন আমার পাশে থাকে, এই ব্যবস্থা করো। আব্বুকে কত কিছু করে রাজি করালাম, কিন্তু আম্মুকে রাজি করা সম্ভব না। তাকে বলা গেল না, কারণ আম্মু কম বয়সে মেয়ের সঙ্গে আমাকে কিছুতেই বিয়ে দিবে না। পৃথিবীতে উলটপালট হয়ে গেলেও না, ভাবিকে নিয়ে তার মনের যে ভয়, সেটা কেউ দূর করতে পারবে না। তাই আম্মুকে বললাম না, মেয়ের বয়স কম, বা এই মেয়ের সঙ্গে বিয়ে হবে। তারপর সে শোনার পর রাজি না, সিনহা আসবে, তারপর বিয়ে হবে। সিনহা এ বাড়ির বউ হবে।
আব্বুকে দিয়ে আম্মুকে ম্যানেজ করা হয়েছে। আম্মু রাজি হওয়ার পর সর্বপ্রথম কথা ছিল মেয়ের বয়স কত। সে উত্তরে আব্বু আমাকে চিপাই ফেলার জন্য বলে মেয়েকে সামনে নিয়ে আসতে। তখন আমি আমার এক বান্ধবীকে নিয়ে আসলাম, সে এক বাচ্চার মা। আম্মু তখন না করলো না, ভীষণ পছন্দ করলো ওকে। সব কিছু ঠিক হলো। এত কম সময়ে বাড়িতে আয়োজন করা সম্ভব না, এর জন্য কমিউনিটি সেন্টার ভাড়া করলাম। রাফিদকে পাঠালাম ওই মেয়ের বাড়িতে দাওয়াত দিতে। দাওয়াত পাওয়ার পর তার মায়ের যে মুখের আকৃতি হয়েছিল মাশাল্লাহ। রাফিরা আসার পর বুঝলাম তারা আসবে না। জান্নাতকে বললাম তোমার বন্ধু বান্ধবীকে দাওয়াত দিছো? সে বলে শুধু একজনকে দিছি। কাকে? তরিকে। আমি বললাম আসবে না। সে বলে তার মা তাকে কোথাও যেতে দেয় না। তারপর রাফিদকে পাঠালাম ওই মেয়ের বাসায়। সে যেয়ে বলে আমরা যাদেরকে দাওয়াত দিছি তাদের জন্য কিছু উপহার আছে, আর আপনার ফ্যামিলি যদি যায় তাহলে আপনিও স্পেশাল কিছু পাবেন তাদের পক্ষ থেকে। মহিলার গোলটে বেশি সময় লাগে নাই, বিয়ের দিন চলে আসলো। সব কিছুই ঠিকঠাক, বউটই পালাই নাই। সে কমিউনিটি সেন্টারের একটা রুমে ছিল। বউ পালার নাটক হবে। আব্বু গিয়ে ওই মেয়ের বাবাকে বলবে আপনার মেয়েটা দেন, আমার ছেলের বউ করি। আম্মু গেছিল, তাকে আবার পাঠিয়ে দেওয়া হয়েছে। আম্মু থাকলে অনেক ঝামেলা হতো। মেয়ের বাবা রাজি হলো। মেয়ের মা তো এক পায়ে দাঁড়। বিয়ে পড়া হলো, মনে শান্তি। কবুল বলার পরে আমার বান্ধবীকে নিয়ে তার বাসায় রাখতে গেলাম নিজ দায়িত্বে। তার আবার বাচ্চাটা অনেক কান্নাকাটি করছিল, তাই ড্রেস চেঞ্জ করে দ্রুত তাকে পৌঁছে দিয়ে আসি। আর সেই মেয়েটাকে তুমি নওরিন ইসলাম তরি আর সাফওয়ান চৌধুরী জয়ের বউ। তরি পুরোটা শুনল জয়ের এর বুকে মাথা রেখে। তার নিজের কানকেও বিশ্বাস হয়েছে না, তার মতো একটা সামান্য মেয়েকে পাওয়ার জন্য এত কিছু হয়েছে। ভালোবাসেন আমাকে? জয় কিছুক্ষণ চুপ থেকে তরির কপালে একটা চুমু দিয়ে বলে মানুষ মুখে বলে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু একবার দেখলে কি ভালোবাসা যায়? প্রথম দেখলে তাকে ভালো লাগে, ভালোবাসা যায় না। আর ভালোবাসতে গেলে অনেক দিন লাগে। আর তোমাকে দেখার পর শুধু মুখ দিয়ে একটা কথা বের হয়েছে, তোমাকে আমার লাগবে যে করেই হোক। সিনহাকে বিয়ে না করার কারণ তোমাকে প্রথম দেখাই যে শান্তি পেলাম, ওর সাথে এত বছরের থেকেও পাই নাই। ওর ছেলেদের সাথে মেলামেশা যা আমার পছন্দ না। আমি খাওয়ার জিনিস কখনো মুখ দেই না। হঠাৎ করে তরির চোখ দিয়ে পানি পড়ছে, কান্নার স্বর বলে উঠল আমার মতো সাধারণ মেয়ের জন্য আপনি এত কিছু করছেন যার মূল্যই ছিল না। আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হয়েছে। আপনার মতো কেউ আমাকে এতটা সম্মান দেয় না, কেউ এত ভাবে নাই। এই বাড়ির প্রত্যেকটা লোক আমাকে যা দিতেছে আমি শুধু ভাবি আসলে কি এগুলো পাওয়ার যোগ্য আমি? আমার সব কিছুই স্বপ্নের মতো লাগে। মনে হয় চোখ বন্ধ করেই থাকি, খুললে যদি সব কিছু শেষ হয়। কার কাছে তোমার মূল্য আছে না আছে সেটা ভাবার বিষয় না, তুমি আমার কাছে কতটা মূল্য সেটা ভাববে। বলেই জয় তরির চোখের পানি মুছে দিলে গুনগুন করে বলে ওঠে ওরে ইচ্ছে করে বুকের ভেতর লুকিয়ে রাখি তারে, যেন না পারে সে যেতে আমায় কোন দিনও ছেড়ে। মিস্টার চৌধুরী আপনার জন্য একটা খারাপ নিউজ আছে। জয় আজকে ভীষণ তাড়াহুড়ো করছে সকাল থেকে। তার আজকে ঢাকায় যেতে হবে, কিছু ফাইল আছে সেখানে স্বাক্ষর দিতে হবে, ভীষণ জরুরি। তোরই 7 দিন সময় আছে। জয় কয়েকদিন তার সাথেই থাকবে, অফিসের কাজ বাসা থেকে করবে। 7 দিন পর কি হবে সেটা বলা যায় না, তাই আজকে সবচেয়ে ভালো সময় ঢাকা যাওয়া। আবার মনে মনে সিদ্ধান্ত নিয়েছে তার বর্তমানে সিগনেচারগুলো যেন জাহিদ চৌধুরী দিতে পারে তার ব্যবস্থা করবে। জয় সারা রাত ঘুমাতে পারে নাই। অফিসের কাগজ সব ঠিক গুছিয়ে নিয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকার ফ্লাইটে সকালে যাবে, বিকেলে আসবে, এসে একটা ঘুম দেবে। জয় একদম পরিপাটিভাবে রেডি হয়ে ব্যাগটা এক সাইডে রেখে তরিকে ডেকে তোলে।
তরি পিট পিট করে চোখ খুলে দেখে জয় একদম তৈরি। তা দেখে বলে, আপনি কি এখন চলে যাবেন? জি। তাহলে আমাকে আগে ডাকলেন না? শীতের সকালে উঠে কি করবে? এখন উঠেছো, তোমাকে চলো ওয়াশরুম থেকে নিয়ে আসি, আবার শুয়ে পড়িও। তরি কিছু না বলে চুপচাপ জয়ের হাত ধরে উঠে ওয়াশরুমে চলে যায়। জয় বাহিরে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর তরি আসলে ধরে আবার বিছানায় বসায়, সাথে কড়া নির্দেশ দেয়, যা প্রয়োজন ওদেরকে বলবে, ওরা এনে দেবে। আম্মু জান্নাত এখানে এসে তোমার সঙ্গে গল্প করবে। ঠান্ডাতে বাইরে যাওয়ার প্রয়োজন নাই। কোনো সমস্যা হলে আমাকে ফোন দিবে। আমি সন্ধ্যা 6টার মধ্যেই চলে আসব। খাওয়া দাওয়া ঠিক মতো করবে। কালকে গোসল করছো, বেশি শীত লাগলে আজকে করার দরকার নাই, আমি কালকে করে দেব। একদম ভদ্র মেয়ের মতো থাকবে। আমি ভদ্র মেয়ের মতো থাকি, আজকেও থাকিও, বলে জয় তরির কপালে একটা চুমু দেয়। তরি উঠে জয়কে জড়িয়ে ধরে এক হাত দিয়ে জয়ের বুকের কাছে বোতাম খুলতে গেলে জয় তা দেখে হেসে নিজে খুলে দেয়। তরি গলাটা বুকে লাগিয়ে কিছুক্ষণ থাকে। বুক থেকে গাল সরিয়ে একটা নিঃশ্বাস নিয়ে চুমু দিয়ে বোতামগুলো নিজ হাতে যত্ন সহকারে লাগিয়ে দিয়ে বলে, শুভ জন্মদিন। জয় একটা হাসি দিয়ে বলে, কিভাবে জানলে আজকে আমার জন্মদিন? জান্নাত বলছিল আপনার জন্য একটা সারপ্রাইজ আছে, আপনি আসার পর দেব। তরি আবার একটু জড়িয়ে ধরে। তখন জয় বলে, আমার পাগল হতে বেশি সময় লাগবে না, আমি একটু ধরলে আপনি পাগল হয়ে যান। জি ম্যাডাম, আমি আরও পাগল হতে চাই। কিভাবে যেন বছরগুলো যায়। আজকে হ্যাপি নিউ ইয়ার আর আমার জন্মদিন, সেদিকে কোনো খেয়াল নাই। ফোনে দেখলাম রাফিরা উইশ করছে, আমি ভাবছি তুমি হয়তো জানো না। আমি জানি, 12টার পর জানাইতে চাইছিলাম, এত ঘুম ধরছিল চোখ খুলে রাখতে পারি নাই, তাই বলা হয় নাই। সমস্যা নেই, ওষুধ খাইতেছো তো, এর জন্য ঘুমের জোরটা একটু বেশি। আমার কোনো সারপ্রাইজের দরকার নাই। এবার জন্মদিনে তুমি আমার জন্য অনেক বড় সারপ্রাইজ। বলেই জয় তরিকে জড়িয়ে ধরে মুখে কয়েকটা চুমু দিয়ে বিদায় দিয়ে চলে যায়। নিচে গিয়ে 2 নার্সকে বলে দেয় যাতে তারা তরির পাশে রুমে থাকে আজকে সারা দিন। জয় সবার কাছে থেকে বিদায় নিয়ে চলে যায়। তরি মনে মনে কিছু প্ল্যান করে নেয়, জয় আসলে তাকে সারপ্রাইজ দেওয়া যাবে। তা জান্নাতকে নিয়ে আলোচনা করে। নাজমা চৌধুরী কিছু রান্না করছে ছেলে জন্মদিন হিসেবে, সব জয়ের পছন্দ মতো রাতে আসলে তাকে দিবে। কিন্তু আমাদের সব আশা কি পূরণ হয়? তরির দুপুর 3টার পর থেকে পানি পড়া শুরু হয়েছে, পেটে কোনো ব্যথা নাই। ডক্টর নার্সরা সবাই তরির রুমে, সবাই চেক আপ করে দেখতেছে। আলতা করে দেখলো বেবির কোনো পজিশনে আছে। সবচেয়ে বড় কথা, এখানে তরির কোনো ব্যথা নেই পেটে। সময় যত যাচ্ছে তরির পানি পড়া বেশি হইতেছে। সবাই মিলে সিদ্ধান্ত নিলে তাকে হসপিটালে নিয়ে যেতে হবে, কিন্তু তরি জয়ের আসার অপেক্ষা করতে বলে। নাজমা চৌধুরী তরিকে বুঝিয়ে হসপিটালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। জয়ের 5টায় ফ্লাইট, এখন প্রায় 4টা বাজে। তাকে বলা হয়েছে সে আসার জন্য পাগলের মতো ছোটাছুটি করছে। চট্টগ্রাম থেকে ঢাকায় আসতে গেলে গাড়িতে কয়েক ঘন্টার ব্যাপার, আর একটু দেরি করে ফ্লাইটে উঠলে কয়েক মিনিট আসতে পারবে। জয় তরিকে বলছে হসপিটালে যেতে, সে দ্রুত আসছে। তরি সেই ভরসায় হসপিটালে চলে যায়। হসপিটালে আগে থেকে রাফিরা ছিল, জয়ের বাবা ছিল, জাহিদ চৌধুরী ছিল। জান্নাত রোহানকে বলছে রোহান জয়ের সঙ্গে চলে আসবে। তরি হাতের স্যালাইন দিতেছে, কিন্তু সম্পূর্ণ শরীর ঘেমে গেছে ভয়ে। ডাক্তাররা বারবার বলছে তরিকে নর্মাল থাকতে, কিন্তু তরি থাকতে পারছে না। তার নজর শুধু দরজার দিকে। ডক্টররা সব কিছু ব্যবস্থা করে নিচ্ছে সিজারের জন্য। সিজারের আগে শরীরে কয়েকটা স্যালাইন দেওয়া হয়। বর্তমানে তরির শরীর যাচ্ছে, যেহেতু পানি পড়ছে। বাচ্চা সুস্থ রাখার জন্য তরিকে অক্সিজেন দেওয়া হয়েছে। সব কিছু রেডি, শুধু জয়ের আসার অপেক্ষা। জয়ের সঙ্গে রাসেল আছে। তরি গলা শুকিয়ে আসছে, পানির জন্য তাকে পানি দেওয়া হবে না, স্যালাইন চলছে শরীরে। তরি চোখ দিয়ে পানি পড়ছে ভয়ে, এখনও তার শরীর ঘামছে।
পাশে জান্নাত নাজমা চৌধুরী মাথায় হাত বুলিয়ে বুঝাইতেছে। তরির সম্পূর্ণ চোখ মুখ লাল হয়ে আছে। জয় হসপিটালে ঢুকে সন্ধ্যা 6:10 দিকে। গায়ে সাদা শার্ট, কালো প্যান্ট, কোট। রাসেলের হাতে শার্টের ইন ছুটে গেছে। ফর্সা মুখ লাল হয়ে আছে, মাথা চুল এলোমেলো। সে দ্রুত পায়ে কেবিনে ঢুকে যায়। নাজমা চৌধুরী ছেলের অবস্থা দেখে তার ভেতরটা মোচড় দিয়ে ওঠে। ঠোঁট মুখ একদম শুকনা। ওকে খাওয়া দাওয়া করে নাই, কিন্তু প্রশ্ন করতে পারল না। জান্নাতকে নিয়ে তিনি বাইরে গেলেন। ওদেরকে একটু সময় দেওয়া দরকার। জয় অসহায় দৃষ্টিতে তরির দিকে তাকায়। তরি জয়কে দেখে শব্দ করে কেঁদে ওঠে। জয় দ্রুত গিয়ে তরিকে জড়িয়ে নেয়, মাথায় হাত বুলিয়ে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, কিছু হবে না তরি, আল্লাহর ওপর ভরসা রাখো। আমি থাকতে তোমার কিচ্ছু হবে না সোনা, মনের মধ্যে জোর রাখো, কিছু হবে না, কিছু না। তরি কান্না স্বরে বলে ওঠে, আমার খুব খুব ভয় করছে। আপনি আর কোথাও যাবেন না, এখানে কিন্তু থাকবেন। আমি আছি, ভয় পাইও না, কোথাও যাব না, এখানে থাকবো বলে যাই। তরির কপালে কয়েকটা চুমু খায়। দরজার কেউ নক করলে জয় তাদেরকে ভেতরে আসতে বলে, মিস্টার চৌধুরী, আমাদের দেরি হতেছে, ওনাকে এবার অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া দরকার। ডাক্তারের কথায় জয় চোখ বন্ধ করে একটা নিঃশ্বাস নিয়ে বলে, ঠিক আছে, নিয়ে যান। তরির সাথে সাথে জয়ের হাতটা শক্ত করে ধরে। জয় সেদিক তাকিয়ে তরিকে চোখের ইশারায় বলে, কিছু হবে না। কয়েকজন নার্স এসে তরিকে নিয়ে যেতে ধরল। জয় অনুভব করছে তরি ধীরে ধীরে দূরে যাচ্ছে, সাথে হাত বাঁধন খুলে যাচ্ছে। আসলেই তরি দূরে চলে গেল, হাতের বাঁধন সম্পূর্ণ খুলে গেল। যে এখনও হাতটা বাড়ি আছে, কিন্তু তরির হাত নাই। তাকে অপারেশনের থিয়েটারে নেওয়া হয়েছে। জয় লক্ষ্য করলো তরি শেষবারের মতো গেটের দিকে তাকানোর আশায়, মনে হয় তার বাবার আশায়, কিন্তু তিনি তো আসেন নাই। এই টাইমে প্রত্যেকটা মেয়ে চায় বাবা মা পাশে থাকুক। স্যার, এই কাগজে আপনার একটা স্বাক্ষর লাগবে। জয় ওই দিক থেকে দৃষ্টি ফিরিয়ে নার্সের দিক থেকে খাতাটা নিয়ে দেখলো, এটা কিসের? সে বুঝলো এটা কিসের খাতা। তার বইয়ের সন্তানের কিছু হলে ডক্টর কিংবা হসপিটাল কোনোভাবে দায় ভার নেবে না। জয় কলম হাতে নিল, কিন্তু সে স্বাক্ষর করতে পায় না। এভাবে হাত কাঁপছে কি জন্য? আশ্চর্য, হাত কাঁপার কি আছে? আজকে তো সে কত স্বাক্ষর দিয়ে আসলো, জীবনে কত দিয়েছে, কত বড় বড় প্রজেক্ট, এর স্বাক্ষর তাকে ছাড়া হয় নাই। আজকে এই স্বাক্ষরটা সে করতে পারছে না। স্যার, একটু দ্রুত স্বাক্ষর দেওয়ার পর তারা অপারেশন শুরু করবে। ও জয় চোখ তুলে চারপাশে তাকিয়ে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। জয় তার আব্বুর কাছে গিয়ে বলে, ও আব্বু, দেখো না, আমি স্বাক্ষর দিতে পারছি না, তুমি একটু দিয়ে দাও তো, এখন ভেঙে পড়ার সময় না, নিজেকে শক্ত রাখো বলেই জয়ের বাবা কাগজ হাতে নিয়ে জয়ের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা হাতে স্বাক্ষর করে দেয়। জয় চারপাশে তাকিয়ে হসপিটালের নামাজের স্থানে যায়। মাগরিবের আজান পড়ছে, সে কখনো নামাজ পড়ে নাই। তার দেখা দেখি বাকি পুরুষেরা সবাই যায়, নামাজে দাঁড়িয়ে যায়। কিছুক্ষণ পর নামাজ শেষ হয়। জয় মোনাজাত ধরে বিড়বিড় করে বলে, আল্লাহ, শেষবারের মতো আমি তোমার কাছে চাইছি, ওদেরকে তুমি সুস্থ রাখো। তোমার এই বান্দার উপর একটু দয়া করে তাদেরকে ভিক্ষে দিয়ে যাও। তুমি তো জানো আমার 1 বছরের নামাজের শেষে তারা আমার মোনাজাতে ছিল, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দাও না। নামাজ শেষ হলে জয়ের বাবা জাহিদ চৌধুরী এবার বেরিয়ে আসেন। তাদের পিছন দিয়ে জয়রাও বেরিয়ে যায়। জয় সরাসরি অপারেশন থিয়েটারের সামনে চলে যায়। সেখানে নাজমা চৌধুরী জান্নাত বসে আছে, চোখের পানি পড়ছে দুইজনার। জয় নাজমা চৌধুরীর পাশে বসিয়ে মাথা রাখে মায়ের কাঁধে। নাজমা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, এত ভেঙে পড়লে হবে? চোখ মুখের অবস্থা দেখ, কয়েক ঘন্টার কি করছিস? খাওয়া দাওয়া করছিস? পাশ থেকে রাসেল বলে উঠে, না আন্টি, যখন খেতে যাবে তখন বাড়ি থেকে ফোন গেছে, পরে আর খাওয়া হয় নাই। নাজমা চৌধুরী আর ছেলেকে বললেন না খেতে, তিনি জানেন তার ছেলে এখন খাওয়ার অবস্থা নাই। ও আম্মু, মেয়েদের দোয়া নাকি কবুল হয় দ্রুত, তুমি তো ওর আরেক মা, তুমি একটু বেশি করে দোয়া করো ওদের জন্য, কিছু যেন না হয়।
আমি ওর বাবার কাছে ফোন দিয়ে বলছিলাম যেন একটু দোয়া করে। ওর তো কিছু লাগবে না, বাবা মার দোয়া কবুল হয় তাড়াতাড়ি। এর জন্যই তো আমি ওর আব্বু আম্মুর কাছে ফোন দিয়ে বলছি যাতে ওরা একটু দোয়া করে। যারা ও কীরকম অসহায়ের মতো করে গেটের দিকে তাকালো। ও মনে হয় ভাবছিল ওর আব্বু আসবে। তুমি আর আব্বু একটু ওর জন্য বেশি করে দোয়া করো। তোমরাও তো বাবা মা, তোমাদের দোয়া কবুল হবে। নাজমা চৌধুরী মনে হয় ডুবরে কেঁদে উঠে। তার ছেলেটা বাচ্চাদের মতো কথা বলছে। ওটির লাইট বন্ধ হলো, ডক্টর নার্স বেরিয়ে আসলো। মিস্টার চৌধুরী, আপনাদের জন্য একটা খারাপ নিউজ আছে। জয়ের কানে বিষের মতো লাগলো শব্দটা। সে চোখ খুলল না, চোখ বন্ধ করেই থাকলো। প্রত্যেকটা সদস্যের মন ভেঙে গেল, শোনার জন্য আগ্রহ নাই। ছেলেবাবু হয়েছে, তাকে আইসিইউতে রাখা হয়েছে। আর আপনার ওয়াইফের 12 ঘন্টা না গেলে আমরা কিছু বলতে পারবো না। সবাই দোয়া করেন যেন সে চোখ খুলে। সরি আপনাদের এরকম একটা খবর দেওয়ার জন্য। চৌধুরী বাড়ির ছেলে সন্তান এসেছে, তাদের আনন্দ উল্লাস করার কথা ছিল, সে জায়গায় তারা চোখের পানি ফেলছে। সবাই বুঝে গেছে আইসিইউতে একটা বাচ্চা রাখা মানে তার পজিশন কোন দিকে। জয়ের মাথা কাজ করা বন্ধ হয়েছে। মায়ের কাছ থেকে মাথা তুলে দাঁড়াতে ধরলে সে পড়ে যেতে ধরে, সাথে সাথে রাফিরা আটকায়। জান্নাত শব্দ করে কেঁদে উঠে। রোহান এসে তাকে ধরে বুকের সাথে মাথা নিয়ে হাত দিয়ে বুলিয়ে দেয়। রাফি জয়কে নিয়ে গিয়ে বেডে শোয়ায়। জয় নিজেকে একটু শক্ত রাখ, ডক্টর কি বললো শুনলি না? আমার তরি চোখ বন্ধ করছে, সে যদি আর চোখ না খুলে তাকে আমি হারাবো। আমার ছেলে হয়েছে আমার জন্মদিনে, তাকেও হারানোর পথে। আমার জন্মদিনটা একদম বিষাদময়। আমার খুশির দিনে সবচেয়ে খুশি দুটো জিনিস এই চলে যাবে কি। তোদেরকে কত জ্বালাইছি, এই তোরা আমার তরিকে এনে দে। তাকে বিয়ে করার জন্য আমি কত পাগলামি করলাম, শান্তি আমার ঘরে তুলে রাখতে চাইলাম। তাকে পাওয়ার জন্য আমি কি না করছি। তোদের কাছে শেষবারের মতো চাচ্ছি, ওদেরকে আমার কাছে এনে দে প্লিজ। যেভাবে আবদার করলাম তরিকে আমার বউ করে এনে দে। তখন তো দিতে পারলি, এখন দিতে পারবি না আমার বউ আর ছেলেকে আমার কাছে এনে। বললাম তো শেষবারের মতো, জীবনেও তোদের কাছে কিছু চাইবো না। দে না এনে তোরা। গল্প এক সন্ধ্যাময় প্রেম। গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।